বিসমিল্লাহির রহমানির রহিম। ভৈরব আদর্শ ডিগ্রি কলেজের অনলাইন ক্লাসের পক্ষ থেকে 2019-2020 শিক্ষাবর্ষের ছাত্রছাত্রীদের শুভেচ্ছা। অর্থাৎ তারা দ্বিতীয় বর্ষের। আমি মোহাম্মদ শের আলী, প্রভাষক পৌরনীতি সুশাসন, ভৈরব আদর্শ ডিগ্রি কলেজ শিক্ষক সভাপতি অধ্যক্ষ। আজকে তোমাদের সামনে আমি পৌরনীতি সুশাসনের নবম অধ্যায় বাংলাদেশের বৈদেশিক নীতির অধ্যায় থেকে জাতিসংঘ এবং অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। প্রথমে আমরা আলোচনা করব হচ্ছে জাতিসংঘ কি। বিশ্বের জাতিসমূহের একটি সংগঠন যার লক্ষ্য হলো আন্তর্জাতিক অঙ্গনে আইন, নিরাপত্তা, অর্থনৈতিক উন্নয়ন, সামাজিক অগ্রগতি ও মানবাধিকার বিষয়ে পারস্পরিক সহযোগিতার পরিবেশ সৃষ্টি করা। এটি 1919 সালে প্রতিষ্ঠিত এবং পরবর্তী সময়ে লুপ্ত লীগ অফ নেশনের স্থলাভিষিক্ত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষে বিজয়ী মৃত্যুশক্তি পরবর্তী সময়ে যাতে যুদ্ধ ও সংঘাত প্রতিরোধ করা যায় এই উদ্দেশ্যে জাতিসংঘ বা রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠা করতে উদ্যোগী হয়। এই পরিপ্রেক্ষিতে 1945 সালে 24 অক্টোবর জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। তখনকার বিশ্ব রাজনীতির পরিস্থিতি জাতিসংঘের সাংগঠনিক কাঠামোতে এখনও প্রতিফলিত হচ্ছে। 2011 সালের হিসাব অনুযায়ী জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সংখ্যা 193। বর্তমান মহাসচিব পর্তুগালের অধিবাসী অ্যান্টোনি গুতেরেস। আচ্ছা, বিশ্বের প্রায় সব স্বাধীন রাষ্ট্র এর সদস্য, তবে উল্লেখযোগ্য বর্তমান ব্যতিক্রম হল তাইওয়ান, প্রজাতন্ত্রের চীন, ভ্যাটিকান সিটি। জাতিসংঘের যোগদানকারী সর্বশেষ সদস্য রাষ্ট্র হল দক্ষিণ সুদান, 2011 সালের 14 জুলাই 193তম। জাতিসংঘের 6টি দাপ্তরিক ভাষা রয়েছে, যা হল আরবি, চীনা, ইংরেজি, ফরাসি, রুশ এবং স্প্যানিশ ভাষা। জাতিসংঘের সচিবালয় যে 2টি ভাষা ব্যবহৃত হয় তা হল ইংরেজি ও ফরাসি। এবার যে অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স OIC, এটি একটি আন্তর্জাতিক ইসলামী সংস্থা। 1967 সালে এটি অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স নামে 25টি মুসলিম সদস্য রাষ্ট্র নিয়ে যাত্রা শুরু করে। 2011 সালের 28 জুলাই কাজাকিস্তানের অনুষ্ঠিত পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিলে প্রতিষ্ঠানটির নাম অর্গানাইজেশন অফ ইসলামিক কনফারেন্স পরিবর্তন করে অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন করা হয়। এই সময়ে OICর লোগো পরিবর্তন করা হয়। মধ্যপ্রাচ্য, উত্তর পশ্চিম আফ্রিকা, মধ্য এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ভারতীয় উপমহাদেশের 57টি ইসলামী রাষ্ট্র নিয়ে এই সংস্থা গঠিত। এটি মূলত মুসলমানদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে প্রতিনিধিত্ব করা হয়ে থাকে। OIC জাতিসংঘের স্থায়ী প্রতিনিধিত্বমূলক সংস্থা। OICর একটি জাতিসংঘের স্থায়ী প্রতিনিধি দল রয়েছে। OIC সরকারি ভাষা আরবি, ইংরেজি ও ফরাসি। এক কথায় বলা যায় OIC মুসলিম বিশ্বের সম্মিলিত কণ্ঠস্বর। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব গণতান্ত্রিক রাষ্ট্র। দীর্ঘদিন সংগ্রামের মাধ্যমে 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়। স্বাধীনতার পর বাংলাদেশ বিভিন্ন দেশের সাথে সম্পর্ক স্থাপন মনোযোগী হয়। সদ্য স্বাধীন দেশটির মাধ্যমে প্রধান চ্যালেঞ্জ হল বিভিন্ন রাষ্ট্রের স্বীকৃতি আদায়। এইরূপ বৈদেশিক সম্পর্ক স্থাপন করার জন্য বাংলাদেশ আন্তর্জাতিক ক্ষেত্রে যোগাযোগ স্থাপন করে। তৎকালীন সরকার বিভিন্ন দেশের সাথে সমঝোতা, সহযোগিতা, বন্ধুত্ব, আন্তরিক সম্পর্ক স্থাপন করে। বাংলাদেশের বৈদেশিক নীতির ক্ষেত্রে উদার নীতি গ্রহণ এবং তার জাতীয় স্বার্থ সংরক্ষণের জন্য সবকিছু ঠিক করার সিদ্ধান্ত গ্রহণ করে। আন্তর্জাতিক সম্পর্কের রূপরেখা নির্ধারণে নিজ দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়ায় বাংলাদেশের বৈদেশিক নীতির অন্যতম বৈশিষ্ট্য। তাছাড়া স্বাধীন বাংলাদেশ যে সকল বিশ্ব রাজনীতির বিবেচনা করে বৈদেশিক নীতি প্রণয়ন করে। এ অধ্যায়ে বাংলাদেশের বৈদেশিক নীতি এবং অন্যান্য আন্তর্জাতিক আঞ্চলিক সংস্থার সাথে সম্পর্ক নিয়ে আলোকপাত করা হয়েছে। প্রথমে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে বাংলাদেশের বৈদেশিক নীতি বা পররাষ্ট্রনীতি। ফরেন পলিসি অফ বাংলাদেশ কোনো রাষ্ট্রই স্বয়ংসম্পূর্ণ নয়। বিশ্বের প্রত্যেকটা রাষ্ট্রের কোনো না কোনোভাবে একে অপরের সাথে উপর নির্ভরশীল। এই জন্য একে রাষ্ট্রের সাথে অন্য রাষ্ট্রের সম্পর্ক স্থাপিত হয়। সাধারণভাবে যে নীতি বা পদ্ধতির মাধ্যমে এই সম্পর্ক স্থাপিত হয় তাই হচ্ছে পররাষ্ট্রনীতি। জার্মান রাষ্ট্রনায়ক অটো ভান বিসমার্ক বলেছেন, কোনো দেশের অভ্যন্তরীণ নীতির সম্প্রসারণই হল বৈদেশিক নীতি। জেমস রোজনাওয়ের
মতে পররাষ্ট্রনীতি হচ্ছে আন্তর্জাতিক পরিমণ্ডলে একটি রাষ্ট্রের ক্রিয়া প্রতিক্রিয়ার সমষ্টি, যার মাধ্যমে সে রাষ্ট্র বিশেষ কিছু স্বার্থ অর্জনে বদ্ধপরিকর হয়। আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে বিশেষজ্ঞ ও লেখক প্যাডেলফোর্ড, লিঙ্কন ও নিবে বলেন, পররাষ্ট্রনীতি হল সেই সব জটিল প্রক্রিয়ার ফলশ্রুতি যার মাধ্যমে একটি রাষ্ট্র তার লক্ষ্য অর্জন ও স্বার্থ আদায়ে সক্ষম হয়। বৈদেশিক নীতির মূল কথাই হলো নিজ রাষ্ট্রের সাথে সমন্বিত থাকা এবং আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার দিগন্তের প্রসারিত করতে সাহায্য করা। বাংলাদেশ সংবিধানের 25 নম্বর অনুচ্ছেদে বাংলাদেশের বৈদেশিক নীতি সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে যে জাতীয় সার্বভৌম ও সমতার প্রতি শ্রদ্ধা, অনন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা, আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান ও আন্তর্জাতিক আইনের জন্য জাতিসংঘের সনদে উল্লেখিত নীতিসমূহের প্রতি শ্রদ্ধাই হবে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের ভিত্তি। এসব নীতি ভিত্তিতে রাষ্ট্র আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে শক্তি প্রয়োগের পরিহার এবং সাধারণ এবং সম্পূর্ণ নিরস্ত্রীকরণের জন্য চেষ্টা করবে। প্রত্যেক জাতির স্বাধীন অভিপ্রায় অনুযায়ী পথ ও পন্থার মাধ্যমে অবাধে নিজস্ব সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক অবস্থা নির্ধারণ ও গঠন অধিকার সমর্থন করবে। সাম্রাজ্যবাদ, উপনিবেশবাদ ও বর্ণবৈষম্যের বিরুদ্ধে বিশ্বের সর্বত্র নিপীড়িত জনগণের ন্যায়সঙ্গত সংগ্রামকে সমর্থন করবে। বাংলাদেশের বৈদেশিক নীতির বৈশিষ্ট্য। বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। বাংলাদেশ অসংখ্য সামাজিক, রাজনৈতিক ও আরও নানা ধরনের সমস্যা নিয়ে পথ চলছে। এই জন্য স্বাধীনতা ও সার্বভৌমত্ব সংরক্ষণের পাশাপাশি অভ্যন্তরীণ সমৃদ্ধি ও আন্তর্জাতিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে স্থিরীকৃত মূলনীতিগুলো আমরা আলোচনা করব। 1. বন্ধুত্ব সম্পর্ক। শুরু থেকে বাংলাদেশ পররাষ্ট্রের মূল কথা আছে সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। এই নীতির ভিত্তিতে বাংলাদেশ বিশ্বের সব রাষ্ট্রের সাথে সহযোগিতা, সম্প্রীতির মনোভাব ও বন্ধুত্ব গড়ে তুলেছে এবং ভবিষ্যতে গড়ে তুলবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1972 সালে এক ঘোষণায় বলেন, পৃথিবীর সকল জাতির সাথে বন্ধুত্ব ও সহযোগিতায় আমাদের বৈদেশিক নীতির মূল কথা। আমরা বাংলাদেশের প্রাচ্যের সুইজারল্যান্ডে পরিণত করতে চাই। বঙ্গবন্ধু এই বক্তব্য বাংলাদেশের পররাষ্ট্রনীতির নির্ধারক হিসেবে কাজ করে। 2. স্বাধীন ও জোট নিরপেক্ষ। বাংলাদেশ বৈদেশিক নীতির গুরুত্বপূর্ণ দিক হলো এটি স্বাধীন ও জোট নিরপেক্ষ নীতি। 1972 সালে মে মাসে আমেরিকান ব্রডকাস্টিং কর্পোরেশনের সাথে এক সাক্ষাৎকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন, আমি কোনো ব্লকেই নেই, প্রাচ্যের ব্লকেও নয়, পাশ্চাত্যের ব্লকেও নয়। আমি স্বাধীন নিরপেক্ষ বৈদেশিক নীতিতে বিশ্বাসী। যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মতো পরাশক্তির সাথে বাংলাদেশের একই রূপ মধুর সম্পর্ক রয়েছে। তবে বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্কের প্রশ্ন সবসময় স্বাধীন ও নিরপেক্ষ জোট নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে অনুসরণ করে চলে। সিয়েটো, সিন্টো, ন্যাটো, ওয়ারিস্ট প্রভৃতি জোটের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক নেই। 1979 সালে হাভানায় জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলনে বাংলাদেশের তদানীন্তন রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলেছিলেন, বাংলাদেশ সবসময় স্বাধীন নিরপেক্ষ পররাষ্ট্রনীতিতে বিশ্বাসী। বৈদেশিক সম্পর্কে নির্ধারণের ক্ষেত্রে আমরা বিভিন্ন জোট থেকে সমক্ষ দূরত্ব বজায় রেখে চলি। 3. মর্যাদার নীতি। বাংলাদেশ পররাষ্ট্রনীতি রচনার ক্ষেত্রে সব রাষ্ট্রের সাথে সার্বভৌমত্ব ও সমমর্যাদার নীতিতে বিশ্বাস করে। পৃথিবীর সব রাষ্ট্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব, ভৌগোলিক অখণ্ডতার প্রতি বাংলাদেশ সর্বদাই শ্রদ্ধাশীল। কোনো রাষ্ট্রই বাংলাদেশের সার্বভৌমত্ব থেকে আঘাত আনুক এটা যেমন বাংলাদেশ আশা করে না, তেমনি বাংলাদেশেও অপর কোনো রাষ্ট্রের সার্বভৌমত্ব থেকে আঘাত হানার দুরভিসন্ধি পোষণ করে না। 4. উন্নয়নমুখী। আমাদের দেশে বৈদেশিক নীতি সবসময় উন্নয়নমুখী। জাতীয় নিরাপত্তা ও স্বাধীনতা অক্ষুণ্ণ রেখে বৈদেশিক সাহায্য, অর্থনৈতিক সাহায্য, সহযোগিতা লাভের জন্য বাংলাদেশ বিশ্বের সব রাষ্ট্রের সাথে বন্ধুত্ব, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বমূলক সম্পর্ক গড়ে তুলতে সর্বদাই সচেষ্টা। কৃষি, শিল্প, বাণিজ্য ও অন্যান্য ক্ষেত্রে উন্নয়নমুখী কর্মকাণ্ড পরিচালনায় বাংলাদেশের অঙ্গীকারবদ্ধ। 5. নিজস্ব আদর্শ। বাংলাদেশ পররাষ্ট্রনীতি স্বাধীন, নিরপেক্ষ এবং অপর রাষ্ট্রের স্বাধীনতা নিরপেক্ষতার প্রতি শুধু শ্রদ্ধাশীল নয়, বরং তা আদর্শভিত্তিক ও বৈশিষ্ট্যপূর্ণ। বাংলাদেশ অন্যান্য রাষ্ট্রের মতোই দীর্ঘ সময় উপনিবেশিক শক্তির কর্তৃক শাসিত, শোষিত, লুণ্ঠিত হয়েছে। তাই বাংলাদেশ অন্য রাষ্ট্রের অভ্যন্তরের ব্যাপারে হস্তক্ষেপের যেমন ঘোর বিরোধী, তেমনি সাম্রাজ্যবাদ, উপনিবেশ, নয়া উপনিবেশবাদ, বর্ণবৈষম্যের, আধিপত্যবাদ বা সম্প্রসারণবাদের বিরোধী। 1972 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর ঘোষণা করেছিল, পৃথিবীর কোনো দেশ বা জাতির বিরুদ্ধে কোনো প্রকার আক্রমণ পরিচালনা করার দুঃসন্ধি আমরা পোষণ করি না।
আমরা পৃথিবীর নির্যাতিত জনগণের পক্ষে, বাংলাদেশ যে কোনো দেশের প্রতি অন্যায়ভাবে সামরিক আগ্রাসনের ঘোরতার বিরোধী। 6. আন্তর্জাতিক ক্ষেত্রে মর্যাদা। বাংলাদেশ তার পর্যটন থেকে অভ্যন্তরীণ সমৃদ্ধি অর্জনের পাশাপাশি আন্তর্জাতিক ক্ষেত্রে নিজ রাষ্ট্রের মর্যাদা বৃদ্ধির জন্য পরিচালনা করে থাকে। আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধি, অস্ত্র সীমিতকরণ, সমতাভিত্তিক মৈত্রী প্রতিষ্ঠা ও জোটনিরপেক্ষ নীতির প্রতিষ্ঠায় আন্দোলন ও কর্মপ্রচেষ্টায় বাংলাদেশের ভূমিকা আন্তর্জাতিক সুনাম বয়ে এনেছে। বিশ্বের অন্যান্য দেশের সাথে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পেতে চায়। 7. শান্তিপূর্ণ সহ অবস্থান নীতি। বাংলাদেশ সবসময় বিশেষ শান্তিপূর্ণ পরিবেশ গড়ে তুলতে আগ্রহী। বাংলাদেশ শুধু নিজ দেশের সুখ সমৃদ্ধি অর্জন এবং অভ্যন্তরীণ স্থিতিশীলতা রক্ষা করতে দৃঢ়বদ্ধ সংকল্পবদ্ধ নয়, আন্তর্জাতিক শান্তি ও সহযোগিতার উপরও সমানভাবে শ্রদ্ধাশীল। আর মুসলিম বিশ্বের সাথে সুসম্পর্ক। বাংলাদেশ শতকরা 90% মুসলিম, তাই এদেশে সবসময় বিশ্বের সমস্ত মুসলিম দেশের সাথে সংখ্যর বন্ধন প্রতিষ্ঠার আগ্রহী। মুসলিম রাষ্ট্রগুলোর মধ্যকার বিরোধ মীমাংসায় বাংলাদেশের ভূমিকা বিশ্বব্যাপী কর্তৃক প্রশংসিত বা সমর্থিত হয়েছে। মুসলিম রাষ্ট্রগুলোর সাথে সুসম্পর্ক স্থাপনের পাশাপাশি আক্রান্ত মুসলিম রাষ্ট্রের পাশে বাংলাদেশে দাঁড়াতে চায়। এবার আমরা দেখব যে জোট নিরপেক্ষ আন্দোলনটা কি। জোট নিরপেক্ষতার অর্থ হচ্ছে কোনো সামরিক জোট বা পরাশক্তির আজ্ঞা পাওয়া না হয়ে নিরপেক্ষ ও স্বাধীনভাবে সব রাষ্ট্রের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করা। অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ক্ষেত্রে স্বাধীন ও নিরপেক্ষ যে কোনো সামরিক জোটের বাইরে অবস্থান করাকে জোট নিরপেক্ষ আন্দোলন বলে। জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা। আমেরিকা যুক্তরাষ্ট্র, সোভিয়েত ইউনিয়ন বিশ্বের অন্যতম দুটি পরাশক্তি নামে পরিচিত। প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিভীষিকাময় দিনগুলোর পেরিয়ে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য জাতিসংঘ ইউএনও জন্ম দিলেও এই দুই পরাশক্তি পারস্পরিক দ্বন্দ্বের কারণে বিশ্বে শান্তি প্রতিষ্ঠিত হয়নি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই দুটি রাষ্ট্রের নেতৃত্বে অনেক সামরিক জোট সিএটো, সেন্টো, ন্যাটো গড়ে ওঠে এবং গোটা বিশ্ব হয়ে ওঠে অশান্ত। শুরু হয় সিনাও যুদ্ধ। এই সময় অনুন্নত ও উন্নয়নশীল কিছু রাষ্ট্রের দূরদর্শী ও শান্তিপ্রিয় কয়েকজন রাষ্ট্রনায়কের চিন্তাভাবনা থেকে জোট নিরপেক্ষ আন্দোলন সৃষ্টি হয়। তাদের মধ্যে যুগোস্লাভিয়ার প্রেসিডেন্ট মার্শাল টিটো, ঘানার প্রেসিডেন্ট কায়ামে নক্রুমা, ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু, মিশরের প্রেসিডেন্ট জামাল আব্দুল নাসের, ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট ডক্টর আহমেদ সুকর্ণ উল্লেখযোগ্য। এসব মহান রাষ্ট্রনায়কের দুই পরাশক্তির ক্ষমতার দ্বন্দ্ব না জড়িয়ে স্বাধীন ও নিরপেক্ষ বৈদেশিক নীতি গড়ে তোলার কাজে সচেষ্টা হয়। ইন্দোনেশিয়ার বান্দরা শহরে 1955 সালে জোটনিরপেক্ষ নীতিতে বিশ্বাসী রাষ্ট্রগুলোর সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনে ঐতিহাসিক 50-এর নীতি গৃহীত হয়। এই নীতির ভিত্তিতে জোটনিরপেক্ষ আন্দোলন গড়ে ওঠে এবং এর প্রথম শীর্ষ বৈঠক সম্মেলন হয় যুগোস্লাভিয়ার রাজধানী বেলগ্রেড। জোট নিরপেক্ষ আন্দোলন এনএএম এর প্রতিষ্ঠাকালীন সদস্য 25 দেশ, বর্তমানে সদস্য 120 দেশ। এনএম এর শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 3 বছর পর পর। এনএম এর বার্তা সংস্থার নাম আছে এনএনএন, এনএএম নিউজ নেটওয়ার্ক। জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য। বিভিন্ন সময় জোট নিরপেক্ষ শীর্ষ সম্মেলন সমূহ কিছু লক্ষ্য স্থির করা হয়েছে। সেগুলো হলো: 1. সব ধরনের সামরিক জোটের বাইরে থাকা। 2. কোনো পরাশক্তির দল বা জোটভুক্ত না হওয়া। 3. স্বীয় রাষ্ট্র ব্যতীত অন্য রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। 4. স্বাধীন ও নিরপেক্ষ অর্থনীতি গড়ে তোলা। 5. ধর্ম, বর্ণ, জাতি নির্বিশেষে বিশ্বের সব নির্যাতিত জনগণের আত্মনিয়ন্ত্রণাধিকার অধিকারের স্বীকৃতি বা সমর্থন প্রদান করা। 6. অনুন্নত, দরিদ্র, উন্নয়নশীল ও নিরপেক্ষ রাষ্ট্রসমূহের মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বিষয়ে সহযোগিতার বন্ধন সৃষ্টি করা এবং পরনির্ভরশীলতা হ্রাস করা। 7. এনএএম সদস্যভুক্ত রাষ্ট্রগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্যমূলক সম্পর্ক উন্নয়ন এবং একে অপরের সমস্যার সমাধানে সহযোগিতা প্রদান করা। বাংলাদেশে জোট নিরপেক্ষ আন্দোলন। স্বাধীনতা অর্জনের পর বাংলাদেশ জোট নিরপেক্ষ আন্দোলনের প্রতি সমর্থন ব্যক্ত করে। 1973 সালে আলজিরাসে অনুষ্ঠিত 14 শীর্ষ সম্মেলন বাংলাদেশের জোট নিরপেক্ষ আন্দোলনে অংশগ্রহণ করে। এই সম্মেলনে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অংশগ্রহণ করেন। তিনি জোট নিরপেক্ষ আন্দোলনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এই নীতি অনুসরণ করার জন্য সব রাষ্ট্রের প্রতি আহ্বান জানান। পরবর্তী সময় 1976 সালে কলম্বোতে জোট নিরপেক্ষ আন্দোলন পঞ্চম শীর্ষ সম্মেলন, 1919 সালে হাভানায় 6ষ্ঠ শীর্ষ সম্মেলন এবং 1930 সালে নয়াদিল্লিতে 7ম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়। বাংলাদেশের প্রতিনিধি দল এসব সম্মেলনে অংশগ্রহণ করে মতামত ব্যক্ত করে যে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলো পারস্পরিক সম্পর্কের ক্ষেত্রে মেরুকরণ নীতি গ্রহণ করা উচিত নয়,
বরং সকল রাষ্ট্রের মধ্যে সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্ব সহযোগিতার বন্ধন গড়ে তুলতে জোট নিরপেক্ষ আন্দোলনের লক্ষ্য আদর্শ বাস্তবায়ন করা উচিত। বাংলাদেশ শুরু থেকেই কথায় ও কাজে জোট নিরপেক্ষ নীতি অনুসরণ করে আসছে এবং বিভিন্ন ফোরামে ও আন্তর্জাতিক প্রাঙ্গণে এই আন্দোলন সাপেক্ষে সোচ্চারভাবে বক্তব্য প্রদান করে আসছে। আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ। আগামী ক্লাসে তোমাদের পড়ানো হবে সার্কের গঠন, লক্ষ্য, উদ্দেশ্য এবং পড়ানো হবে সার্কের বিস্তারিত তোমাদের সামনে আলোচনা করা হবে। আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ।